Welcome to my class and welcome to my channel, Physics the Godfather of Universe. Let me introduce. Hi, I am Raj Ghosh, MSc in Physics and guest teacher of Central Girls High Secondary School, Intervalley. তো আজকে আমি যে ভিডিওটা বানাতে চলেছি সেটা হচ্ছে ক্লাস 11 এর সম্পর্কে, ক্লাস 11 ক্লাস সম্পর্কে বা ফিজিক্স সিলেবাস সম্পর্কে আমি আজকে তোমাদের এই ভিডিওটা পেশ করছি। তো স্পেশালি আমি এর আগেও দুটো ভিডিওতে আমি বলেছিলাম যে আমি একবার প্রোমো ভিডিও বানাবো ক্লাস 11 সিলেবাসের উপরে। তো সেটা হচ্ছে আজকে আমি সে প্রোমো ভিডিও বানাতে চলেছি। তো এখন তোমাদের দিকে তাকিয়ে আমি ভিডিওটা শুরু করতে চলেছি এখানে। তো যেহেতু অনেক দেরি হয়ে গেল, তোমাদের সেশন যেহেতু শুরু করার কথা ছিল এপ্রিল মাসে, কিন্তু সেটা হয়ে গেল মে মাস, অনেক লেট হয়ে গেল। এবং শুধু তাই নয়, অনেক বোর্ড সিবিএসই বোর্ডের ক্ষেত্রে পরীক্ষা বাকি আছে, কিন্তু এটা আমি জানি। বাট ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা আইসিএসসি বোর্ডের ক্ষেত্রে পরীক্ষাটা কমপ্লিট, কোনো পরীক্ষা বাকি নেই ক্লাস 10 লেভেল। তো যে পরীক্ষাটা বাকি আছে সেটা যেদিন যবে হবে তো হবে। তো কবে পরীক্ষা হবে তার জন্য ওয়েট করতে লাভ নেই, তার জন্য আমরা সময় নষ্ট করতে পারি না। তো তার জন্যই আমি ভাবলাম যে ক্লাস 11টা শুরু করে দেওয়া যাক। এবং প্রথমত এই একটা কথা, দ্বিতীয়ত হচ্ছে ক্লাস 11 এ অনেকেই কনফিউজ থাকো কে কোন লাইনে যাবে এটা সম্পর্কে। কেউ ক্লাস 10 লেভেলে ডিসিশন নিয়ে নেয় যে হ্যাঁ আমি সায়েন্সে পড়ার যোগ্য, তো সে সায়েন্স নিল। যে ভাবলো যে আমি আর্টসে পড়ার যোগ্য, সে আর্টস নিল। যে ভাবলো আমি কমার্সে পড়ার যোগ্য, সে কমার্স নিল। সেটা প্রথম থেকে ঠিক হয়ে থাকে, যার যেরকম সাবজেক্টের প্রতি নেয় সে সেরকম ভাবে সে নিতে পারে। কিন্তু তা সত্ত্বেও অনেকে কনফিউজ থাকে এটা ভেবে যে আমি যদি সায়েন্স নিই আমি কি সায়েন্সটা জানতে পারবো বা সায়েন্সটাকে করতে পারবো। তো ঠিক তার জন্যই এই আমাদের যে কোনো বোর্ড বলো বা যে কোনো বোর্ড বলো, অন্য আদার্স যে কোনো বোর্ড বলো, সেই বোর্ডের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এপ্রিল মাস থেকে পড়াটা শুরু করে দেওয়া হয়ে থাকে। কারণ তোমাদের মোটামুটি যদি এখন যেহেতু কোভিড-19 এর জন্য আমাদের রেজাল্ট বাড়াতে প্রবলেম হচ্ছে, তো হয়তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের রেজাল্ট অনলাইনে বেরোতে পারে, কিন্তু বাকি বোর্ড যেহেতু সিবিএসসি পরীক্ষা হয়নি, তো তোমাদের পরীক্ষাটা এখন বাকি আছে। তো তোমাদের পরীক্ষা হবে, তবে রেজাল্ট বাড়াবে। তো আমার জেনারেলি যেটা হয় সেটা হচ্ছে এই যে একটা সময় দেওয়া হয়, তোমাদের ধরো রেজাল্ট বাড়ায় মে মাসের শেষের দিকে অথবা জুনের ফার্স্ট উইকে মাধ্যমিক রেজাল্টটা। তো সেই সময়টুকুনি এই 2 মাস বা 2.5 মাস যে টাইমটা আমরা পাই বা 1.5 মাস যে টাইমটা পাই, সেই টাইমটার মধ্যে আমরা নিজেদেরকে যাচাই করে নিতে পারি যে হ্যাঁ আমরা সায়েন্স নিয়ে পড়তে পারবো না পারবো। মোটামুটি একটা মাস তুমি যদি পড়াশোনা করতে পারো আর কি, তাহলে তুমি বুঝে যাবে যে তুমি সায়েন্সটা নিয়ে আগাতে পারবে কিনা। এবং এটাই আসল সময়, সঠিক সময় ডিসিশনটা নেওয়া লাইফে। কারণ এই সময় যদি একটু ডিসিশন গন্ডগোল হয়ে যায় তাহলে পরে কিন্তু অনেক সমস্যা দেখা দিতে পারে। কারণ হয়তো তুমি সায়েন্স নিয়ে নিলে জোর জবরদস্তি, কিন্তু তুমি সায়েন্সটা পড়তে পারো না, মানে সায়েন্স তোমার ভালো লাগে না, তুমি ফ্যামিলির কথাতে বা এক প্রকার যেতে বসে নিয়ে নিলে সায়েন্স। তো তাতে করে কিন্তু একটু সমস্যা হয়। কারণ শুধু সায়েন্স নয়, যে কোনো সাবজেক্টেই, যে কোনো যে স্ট্রিমে তুমি যাও না এখন, সেই স্ট্রিমে তোমার থাকতে হবে। কিন্তু সায়েন্সের পড়াটা একটু অন্যরকম, সায়েন্সে একটু বেশি খাটতে হয়, অনেকটা বেশি খাটতে হয়। কারণ সায়েন্সে মেইনলি যে দুটো সাবজেক্ট আছে সেটা হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রি। এবং ফিজিক্স এবং কেমিস্ট্রিতে একটা বিশাল পরিবর্তন আসে, যে পরিবর্তনটা তোমরা ঠিক ভাবতে পারবে না। ক্লাস 10 লেভেলে তোমরা যে ফিজিক্স আর কেমিস্ট্রি পড়াশোনা করেছিলে, 11-12 সেই ফিজিক্স আর কেমিস্ট্রি কিন্তু একটা বিশাল চেঞ্জ হয়, অ্যাবনর্মাল টাইপের চেঞ্জ হয়ে যায়। এবং এই ফিজিক্সের অতটা না হলেও কেমিস্ট্রি একটা ভালো রকম চেঞ্জ হয়ে যায়। তো সেক্ষেত্রে তোমাকে পড়াশোনাটা করে ভালোভাবে ডিসিশনটা নিতে হবে যে তুমি সত্যি সায়েন্স পারো না পারো না। তো এটা একটা জায়গা। তো সেটাই এখন সময়, তার জন্য আমার আরো এই ভিডিওটাকে শুরু করানো। কারণ আমি এতদিন 12 ক্লাস নিচ্ছিলাম, 12 সম্পর্কিত ভিডিও আমার সমস্ত আছে। তো তোমাদের কথা ভেবেই আমি একটা শুরু করি। তো এবার কাজের কথা আসি। তো আমি, তোমরা যারা প্রত্যেকে ভিডিও দেখছো, আমি প্রত্যেকে আশা করবো বা প্রত্যেকে আমার যারা ছাত্রছাত্রী প্রত্যেককে আমি আশা করবো যে তোমরা প্রত্যেকে সায়েন্স নিয়ে পড়তে পারবে। আই উইশ দ্যাট তোমাদের সেই এবিলিটিটা আছে, এটা আমি জানি, এটা আমি আশা রাখছি। তো কাজে আমি এটা মনে করবো যে যারা যারা আমার কাছে পড়ছো কিংবা যারা যারা পড়বে ভবিষ্যতে বা যারা যারা ভিডিওটা দেখছো, তারা প্রত্যেকেই সায়েন্সে আগাতে পারে। আমি সেভাবেই আমি চেষ্টা করবো। আমিও তোমাদের সাথে, আমিও যাতে করে তোমরা ভালো করে পড়াটা বুঝতে পারো, আমি সেটা করার চেষ্টা করবো খুব বেশি ভালো করে। আমি আমার 100% দেওয়ার চেষ্টা করবো। এবং আমিও চাইবো তোমরা যেন তোমাদের 100% দিয়ে
ভালো করে দেখো। প্রতিটা ভিডিও আমি যেগুলো বানাবো প্রত্যেকটা ভিডিও যেন খুব ভালো করে দেখা হয়, খুব সুন্দর করে দেখবে ভিডিওগুলোকে, এবং কোনো যদি ভিডিওর মধ্যে কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো এবার আমি সবকিছু ছেড়ে দিই, এবার আমি চিন্তা করলাম যে হ্যাঁ তুমি সায়েন্স নিয়ে পড়তে পারো। তো এবার আমি সায়েন্স নিয়ে পড়তে গেলে কি করতে হবে, কি ক্রাইটেরিয়া থাকে, কি কি হয় না হয়, তুমি সবকিছু আমাদের বলি একটু ডিটেলসে ভালো করে শোনো। সায়েন্সের ক্ষেত্রে ব্যাপারটা থাকে দু রকম হয়, একটা হচ্ছে পিওর সায়েন্স, একটা বায়ো সায়েন্স। হোয়াট ইজ পিওর সায়েন্স, হোয়াট ইজ বায়ো সায়েন্স? জেনারেলি সায়েন্সে মেইন সাবজেক্ট হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রি, এই দুটো হচ্ছে মেইন সাবজেক্ট। তো যেটা হয়, এবার ফিজিক্স কেমিস্ট্রির সাথে তোমার যদি ম্যাথমেটিক্স মেইন সাবজেক্ট হিসেবে থাকে তাহলে পরে সেটা হবে পিওর সায়েন্স, এবং বাংলা ইংলিশ কম্পালসারি। বাংলা বোর্ডে বাংলা ইংলিশ কম্পালসারি, যারা সিবিএসসি বোর্ডে পড়ো তাদের হিন্দি ইংলিশ, যারা আইসিএসসি বোর্ডে পড়ো তাদের হিন্দি ইংলিশ অথবা ইংলিশ 1 ইংলিশ 2। এটা তো আর্টসের একটা সাবজেক্ট, ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, সেটা আলাদা। সেই বিষয়ে কোনো আমি কথা বলছি, আমি মেইন আমার সাবজেক্টসের কথা বলছি। ফিজিক্স কেমিস্ট্রি হচ্ছে সায়েন্সের মেইন সাবজেক্ট। এই ফিজিক্স কেমিস্ট্রির সাথে যদি তোমার ম্যাথমেটিক্স মেইন থাকে এবং বায়োলজি যদি অপশনাল থাকে, তাহলে পরে তোমার যে আমার সায়েন্সটা সেটাকে বলা হয় পিওর সায়েন্স। বোঝা গেল? এবার ফিজিক্স কেমিস্ট্রির সাথে যদি বায়োলজি মেইন থাকে এবং তোমার যদি ম্যাথমেটিক্স থাকে অপশনালে, তাহলে পরে যে সায়েন্সটা হয় সেটাকে বলা হচ্ছে বায়ো সায়েন্স। এবার অপশনালের কেসে আছে, তাহলে পিওর সায়েন্স বা বায়ো সায়েন্সের ক্ষেত্রে মেইন সাবজেক্ট একই রাখতে হয়, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স পিওর সায়েন্সের ক্ষেত্রে, আর বায়ো সায়েন্সের ক্ষেত্রে মেইন সাবজেক্ট থাকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি। এবার অপশনাল কেসে আসে, অপশনাল সাবজেক্ট হিসেবে কি রাখা যায় বা ঐচ্ছিক বিষয় সেটা হচ্ছে অপশনালটা ডিপেন্ড করে তুমি কোন স্কুলে পড়ছো তার উপরে, তুমি তোমার স্কুলে কতগুলো সাবজেক্ট স্ট্রিম থাকবে তার উপরে। এক একটা স্কুলে এক একটা সাবজেক্ট কম্বো থাকে। সাপোজ তুমি পিওর সায়েন্সে আছো, তোমার বায়োলজি পড়ার ইন্টারেস্ট কম, তুমি বায়োলজি পড়তে চাও না, তোমার বায়োলজি পড়ার দরকার নেই। তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স নিলে তোমার অপশনাল সাবজেক্ট হচ্ছে কম্পিউটার রাখবে অথবা স্ট্যাটিস্টিক্স রাখবে, এরকম রাখতে পারো, কোনো প্রবলেম নেই। তোমার তুমি যে স্কুলে পড়বে সেই স্কুলের উপর ডিপেন্ড করে তোমার অপশনাল সাবজেক্টের চয়েসের ব্যাপারটা হবে। বায়ো সায়েন্সের ক্ষেত্রে আমি বলি, বায়ো সায়েন্সের ক্ষেত্রে আমি সাধারণত সাজেস্ট করবো বায়ো সায়েন্স নিয়ে যারা রাখতে যাচ্ছ তারা ম্যাথমেটিক্সটাকে অপশনাল রাখার চেষ্টা করো, ম্যাথমেটিক্সটাকে অ্যাভয়েড করো না। কিন্তু তাহলে ম্যাথমেটিক্সকে অ্যাভয়েড করে, যাই হোক ম্যাথমেটিক্সকে রাখতে চায় না, তো তারা যদি ম্যাথমেটিক্স রাখতে না চায় তাহলে ম্যাথমেটিক্স না রাখতে পারে, আইদার জিওগ্রাফি রাখতে পারে, নিউট্রিশন রাখতে পারে, এরকম টাইপের সাবজেক্ট রাখতে পারে। অনেকে রাখে, অনেক স্কুল আছে যারা জিওগ্রাফি রাখে, নিউট্রিশন রাখে, এরকম টাইপের সাবজেক্ট রাখা যেতে পারে, কোনো প্রবলেম নেই। তো অপশনাল সাবজেক্টে পুরোপুরি ডিপেন্ড করবে তুমি কোন স্কুলে পড়ছো, তোমার সেই স্কুলে কি কি আছে, কি কি সাবজেক্টস আছে, তার উপর ডিপেন্ড করে তোমার অপশনালে গল্পটা হয়। এবার যেটা আমি বলতে যাচ্ছি সেটা হলো যে তুমি অপশনালের কেসে আসি। অপশনাল তো বললাম যে স্কুল যেরকম তোমার থাকবে সেই স্কুলের সাবজেক্ট অনুযায়ী তোমাকে স্কুলের চয়েস অনুযায়ী সাবজেক্ট কম্বিনেশন অপশনাল নিতে হবে। তো আমি মেইন সাবজেক্টের কনসেপশন এবার কথাতে আসি। সাপোজ পিওর সায়েন্সে বলি বা বায়ো সায়েন্সের কথা বলি, পিওর সায়েন্সের ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজটা হচ্ছে এই যে প্রথমত ফিজিক্স আর কেমিস্ট্রি দুটোতেই কিন্তু ম্যাথমেটিক্সটা ইউজ পরিমাণে লাগবে, তোমার ম্যাথমেটিক্সের কনসেপশনটা খুব ভালোভাবে দরকার, কারণ প্রত্যেকটা স্টেপে ম্যাথমেটিক্স থাকে এবং ক্লাস 11-12 ম্যাথমেটিক্সের সব থেকে বেশি পরিবর্তন হয়। ক্লাস 11-12 ফিজিক্স কেমিস্ট্রি যতটা পরিবর্তন হয় তার থেকে অনেক বেশি পরিবর্তন হয় ম্যাথমেটিক্সে। কারণ তোমরা ক্লাস 10-এ যে ধরনের অঙ্ক করে আসছো, আমি সিবিএসসি বোর্ডের কথা বলছি না, কারণ সিবিএসসি বোর্ডে ক্লাস 10, 9, 10 লেভেলে অনেক এমন অঙ্ক করেছো যেগুলোর সাথে মোটামুটি তোমরা 11-এ ছোঁয়া পাবে, সাচ এস প্রবাবিলিটি, এরকম টাইপের অঙ্ক আছে, কিছু আছে, বা কোঅর্ডিনেট জিওমেট্রি, এগুলো পাবে। আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে অল্প ছোঁয়া, বাট সিবিএসসিতে খুব একটা প্রবলেম হবে না তোমাদের ক্ষেত্রে, কারণ তোমরা মোটামুটি কোঅর্ডিনেট জিওমেট্রি প্রবাবিলিটি সম্বন্ধে ভালো পরিচিত। যেখানে প্রবাবিলিটি সম্বন্ধে পরিচিত না আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যারা তারা। তো সেক্ষেত্রে যেটা হয়, তো আমি সবার ওভারঅল সব বোর্ডের ক্ষেত্রে বিচার করে বলি যে ম্যাথমেটিক্সে কিন্তু একটা বিশাল চেঞ্জ হয়ে যায়। সিবিএসসি হোক, আইসিএসসি হোক বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড, প্রত্যেকেই দেখতে পাবে যে ম্যাথটা একটা ভালো রকমের চেঞ্জ হয়েছে এবং ম্যাথটা তোমাকে খুব ভালো করে করতে হবে, বিকজ ম্যাথমেটিক্সটা ফিজিক্স হলে আপনি কেমিস্ট্রি হলে লাগবে। প্রত্যেকটা স্টেপে ফিজিক্সের প্রতিটা অঙ্ক বলো, কেমিস্ট্রির প্রতিটা অঙ্ক বলো, সবখানেতে এই আমাদের ম্যাথমেটিক্স যেটা তার কিন্তু ছোঁয়া আছে। তো সেক্ষেত্রে যারা পিওর সায়েন্স নিয়ে পড়বে তো তাদের ক্ষেত্রে একটা গেইন করার বিষয় যে এটা একটা সুবিধার বিষয় যে তারা ম্যাথটা যেহেতু করছে তো তার জন্য তাদের ফিজিক্স কেমিস্ট্রিতে কোনো একটা প্রবলেম হবে না। কিন্তু বায়ো সায়েন্সের ক্ষেত্রে যাদের অপশনালে ম্যাথমেটিক্স থাকবে তাদের ক্ষেত্রে কোনো একটা চিন্তা নেই, কারণ তারা অপশনালে যদি ম্যাথটা ভালো করে পড়ে তাহলে পরে কোনো প্রবলেম হবে না। কিন্তু যারা ম্যাথমেটিক্স রাখবে না
তাদের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হয়। সমস্যাটা এই যে যেহেতু ম্যাথের সাথে কোনো সম্পর্ক থাকবে না, তো কাজে ফিজিক্স এবং কেমিস্ট্রিতে কিছু কিছু ম্যাথমেটিক্সের ফর্মুলা কাজে লাগবে বা ম্যাথের অনেক জিনিসপত্র কাজে লাগবে, যে জিনিসগুলো তোমাদের ধরতে প্রবলেম হয়। তো সেক্ষেত্রে যারা বায়োসায়েন্স নেবে এবং যারা অপশনালে ম্যাথ রাখবে না, তাদের আমি সাজেস্ট করবো যে তোমরা ম্যাথের জন্য আলাদা কোনো কোচিং নাও বা ম্যাথটা ও প্র্যাকটিস করার চেষ্টা করো, বা সব থেকে ভালো হয় যদি ম্যাথটাকেই অপশন নিয়ে না, অন্য কোনো সাবজেক্টে না নেবে, এটা আমি সাজেস্ট করবো। বাকিটা তোমাদের জিনিস। বাট আমার যে অভিজ্ঞতা, আমার 7 বছরের পর অভিজ্ঞতা এটাই বলে যে ম্যাথমেটিক্সকে রাখা উচিত, ম্যাথমেটিক্সে রাখা উচিত, সেটা অপশনালেই হোক বা মেইনসেই হোক, যেখানেই হোক না। তো এবার যেটা কথা সেটা হলো আমি ফিজিক্সের বিষয়ে আছি। এবার আমি আমার সাবজেক্টের বিষয়ে আছি। আমি সব সাবজেক্টের কথা বলবো। এবার আমি সাবজেক্টের ব্যাপারে আসি। সাবজেক্টের ব্যাপারে বলতে গিয়ে যেটা বলবো সেটা হচ্ছে এই যে ক্লাস 11 ফিজিক্স খুবই ইন্টারেস্টিং ক্লাস 11 ফিজিক্সটা। ভয় পাওয়ার বা ঘাবড়ানোর কোনো মানে নেই, খুব মজার এই সাবজেক্ট। এবং শুধু ক্লাস 11 কেন, গোটা ফিজিক্সটাই খুব ইন্টারেস্টিং। ফিজিক্সটাকে তুমি যদি ভালোভাবে নিতে পারো, ফিজিক্সটাকে যদি তুমি ফিল করতে পারো, তোমাকে ফিজিক্সকে ফিল করতে পারো, তাহলে পরে ফিজিক্সের মতো মজার সাবজেক্ট তোমার কোনো লাগবে না, কোনো কিছুই লাগবে না। কারণ জানো যে ইটস কিং সাবজেক্ট, বলে দাও এটা সব থেকে সায়েন্সের কিং লেভেলের সাবজেক্ট। তো কিংকে বুঝতে গেলে পরে তোমাকে ওকে ফিল করতে হবে, কিংকে ফিল করতে হবে, নাহলে পরে তুমি কিন্তু ফিজিক্সটা ঠিক মানে বুঝে পারো। কারণ তুমি যদি ফিজিক্সটা বুঝতে না পারো, তুমি যদি ফিজিক্স বোঝার চেষ্টা না করো, তাহলে পরে তোমার পড়তে ভালো লাগবে, তুমি কোনো ইন্টারেস্টই পাবে। এবং দ্বিতীয়ত ফিজিক্সটা একটা রুল মেনটেন করে চলে, প্রত্যেকটা মুহূর্তে ফিজিক্স একটা রুল মেনটেন করে চলে যে হ্যাঁ যদি এটা এরকম হবে তো সমস্ত ক্ষেত্রেই ঘটনা ঘটে। যদি ও ডান দিক দিয়ে যায় তাহলে ডান দিক দিয়ে যাবে, পৃথিবীতেও ডান দিক দিয়ে যাবে, মঙ্গলে গেলেও ডান দিক দিয়ে যাবে, বৃহস্পতি গ্রহে গেলেও ডান দিক দিয়ে যাবে। কিন্তু কেমিস্ট্রির ক্ষেত্রে সব জায়গায় কিন্তু রুল মানা হয় না। কেমিস্ট্রিতে অনেক ক্ষেত্রে তোমার মোটামুটি এক্সেপশনাল কেস থাকে। তো তোমরা মোটামুটি এখন ইউটিউবের মধ্যে মোটামুটি কোটা ফ্যাক্টরি দেখেছো, তো কোটা ফ্যাক্টরিতে কেমিস্ট্রি নিয়ে অনেক কথা আছে, কি অনেকে বলেছে কোটা ফ্যাক্টরিতে। তো তোমরা জানো নিশ্চয়ই কি বলা হয়েছে কেমিস্ট্রি নিয়ে, সে বিষয়ে আমি কিছু বলতে চাচ্ছি না, সবই সাবজেক্ট। কিন্তু ফিজিক্সের এটা একটা সুবিধা যে ফিজিক্স অলওয়েজ রুল মেনটেন করে চলে এবং এক্সেপশন কেস ফিজিক্সে কম নেই বলতে গেলে। তো ক্লাস 11 এ তোমাদের ফিজিক্সে যেগুলো পড়তে হবে সেটা হচ্ছে এই যে মোটামুটি ক্লাস 9 লেভেলে তোমরা যেগুলো পড়াশোনা করে এসেছো, ক্লাস 11 এ তার সাথে অনেক মিল হয় 9 এর সাথে। তো মিলটা কি কি? এবং ক্লাস 9 এ তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড তারা তো ফিজিক্যাল সায়েন্সে পড়েছো, যে ফিজিক্স কেমিস্ট্রি একই ছিল। যারা সিবিএসসি বা আইসিএসসি বোর্ড তাদের ক্ষেত্রে ফিজিক্স একটা আলাদা বই ছিল এবং কেমিস্ট্রি একটা আলাদা বই ছিল। তো জেনারেলি ক্লাস 9 লেভেলে আমরা যেগুলো চ্যাপ্টার পড়াশোনা করে এসেছি আমি একটু বলি। আমরা পড়েছিলাম লজ অফ মোশন, ইনার্শিয়া, এই জিনিসগুলো পড়েছিলাম। তারপরে পড়েছিলাম আমরা ওয়ার্ক এনার্জি পাওয়ার, এই জিনিসটা পড়েছিলাম। হিট, এটা সম্বন্ধে পড়েছিলাম। সাউন্ড, এটা সম্বন্ধে পড়েছিলাম। আর ম্যাটার, স্টেট অফ ম্যাটার বা চেঞ্জ অফ স্টেট অফ ম্যাটার, এই সম্বন্ধে পড়েছিলাম। বা ম্যাটার্স বলে একটা চ্যাপ্টার ছিল, যে চ্যাপ্টারটার মধ্যে ছিল জেনারেলি আর্কিমিডিস ল ছিল, সারফেস টেনশন, ভিসকোসিটি, এই ব্যাপারগুলো ছিল, ইলাস্টিসিটি ছিল, এই ব্যাপারগুলো ছিল, বা ফিজিক্যাল প্রপার্টিজ অফ ম্যাটার, এই ছিল চ্যাপ্টারটা। ইয়েস, ফিজিক্যাল প্রপার্টিজ অফ ম্যাটার, এই সমস্ত জিনিসগুলো ওই চ্যাপ্টারটাতে ছিল। এবার ক্লাস 11 ফিজিক্সে তোমার ক্লাস 10 লেভেলে যে 9 বা 10 লেভেলে যে ফিজিক্সটা ছিল সেখানে কি ছিল, সেখানে সব গোটাটা একটা বইয়ের মধ্যে ছিল এবং কোনো রকম কোনো ডিভিশন করা ছিল। এবার ক্লাস 11 বা 12 এসে আমরা ফিজিক্সকে কিছু ডিভিশনে ভাগ করব। সেই ডিভিশনগুলো এই দেখো বোর্ডে লিখে দেওয়া আছে। প্রথম হচ্ছে ইউনিট অ্যান্ড মেজারমেন্টস, যেটা সম্বন্ধে ক্লাস 9 এ তোমরা পড়াশোনা করেছো, দ্যাট সাচ এস স্কেলার, ভেক্টর, ফান্ডামেন্টাল ইউনিটস এরকম টাইপের, যেটা 9 এ ছিল সেটাই। মেকানিক্স, হোয়াট ইজ মেকানিক্স? মেকানিক্স হচ্ছে সেই জিনিসগুলো মানে লস অফ মোশন, ইনার্শিয়া, ওয়ার্ক এনার্জি পাওয়ার, এগুলো হচ্ছে মেকানিক্স। নেক্সট ইজ জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার। আমি আবার বলছি ইউনিটস অ্যান্ড মেজারমেন্টস, মেকানিক্স বা একে বলা হয় বাংলা জ্যোতির্বিজ্ঞান। তারপরে জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার, পদার্থের সাধারণ ধর্ম কি, সেটা হচ্ছে ওই যে আমরা পড়েছিলাম ইলাস্টিসিটি বা বাংলায় যেটাকে বলা হয় থাকে স্থিতিস্থাপকতা। তারপরে আর্কিমিডিসের ল, আর্কিমিডিস সূত্র, প্লবতা, বয়ান্সি, এই জিনিসগুলো সমস্ত জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটারের মধ্যে পড়ে। নেক্সট ইজ থার্মাল ফিজিক্স। থার্মাল ফিজিক্সের মধ্যে কি কি পড়ে? ক্লাস 9 এ ছিল হিট, আর ক্লাস 10 এ ছিল অ্যাপ্লিকেশন অফ হিট। অ্যাপ্লিকেশন অফ হিট মানে লেন্থ এক্সপানশন কোএফিশিয়েন্ট, সারফেস এক্সপানশন কোএফিশিয়েন্ট, এই জিনিসগুলো পড়া হয়েছিল। এন্ড দ্য লাস্ট ইজ ওয়েভস এন্ড অসিলেশনস। এটা সব পার্ট, এগুলো সব ফিজিক্সের ব্রাঞ্চের নাম হচ্ছে, এক একটা ব্রাঞ্চ। এই ব্রাঞ্চের মধ্যে অনেক চ্যাপ্টার আছে। ওয়েভস এন্ড অসিলেশনস মানে তোমরা ওয়েভস এন্ড অসিলেশনস থেকে একটা চ্যাপ্টারই পড়েছিলে, সেটা হচ্ছে সাউন্ড। খালি সাউন্ড তোমরা পড়েছিলে, আর কিছু পড়ো। এবার টোটাল আমরা দেখতে
2 3 4 5 ক্লাস 11 লেভেলে টোটাল 5টা ব্রাঞ্চ আছে এবং ইচ ব্রাঞ্চে দেখো মার্কস লিখে দিয়েছি বোর্ড অনুযায়ী ভ্যারিয়েশন হতেই পারে জেনারেলি ওয়েস্ট বেঙ্গল আর আইসিএসসি বোর্ডের মার্কস ডিস্ট্রিবিউশন একই থাকে সিবিএসসি বোর্ডে একটুখানি আলাদা হলেও হতে পারে তো যেটা হয় ইউনিট এন্ড মেজারমেন্টস থেকে তোমাদের আসবে 2 মার্কসের কোশ্চেন ওভারঅল এমসিকিউ সব মিলিয়ে মেকানিক্স থেকে আসবে 31 মার্কসের সবথেকে বেশি জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটারস বা জিপিএম সংখ্যায় বলা হয় এখানে আসবে 70 থার্মাল ফিজিক্স থেকে আসবে 10 আর ওয়েভ এন্ড অসিলেশন থেকে আসবে 10 টোটাল 70 মার্কসের এবার আমি বলি 70 মার্কস কেন 70 মার্কস কিভাবে 70 মার্কসটা হচ্ছে এটা একটু আমাদের বলি টোটাল পরীক্ষা হয় 100 মার্কসের মধ্যে 100 মার্কসের মধ্যে মার্কস ডিভিশনটা এরকম দেখো বোর্ডে লিখে দেওয়া আছে 100 equals to 70 plus 30 ওই 70 মার্কস থাকে 70 মার্কসটা থাকে থিওরির জন্য আর 30 মার্কস থাকে প্র্যাকটিক্যালের জন্য তো থিওরির এই 70 মার্কস কে আমরা এইভাবে ডিস্ট্রিবিউট করব ইউনিটস এন্ড মেজারমেন্টস এর 2 মেকানিক্স এর 31 জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার এর 17 থার্মাল ফিজিক্স এর 10 ওয়েভ ট্রান্সলেশন এর 10 যোগ করলে 70 আসে এবারে বলি কোথায় কি পড়তে হবে আমাদের প্র্যাকটিক্যালের বিষয়ই পড়ে হচ্ছে প্রথমে থিওরি বিষয়টা কনসেপ্টটা ক্লিয়ার করব ইউনিটস এন্ড মেজারমেন্টস এর একটাই চ্যাপ্টার ওই ইউনিট এন্ড মেজারমেন্টস নাম স্কেলার ভেক্টর এই সমস্ত সম্পর্কে পড়তে হবে যেগুলো তোমরা ক্লাস 9 এর ফার্স্ট চ্যাপ্টারে পড়ে এসেছো এবারে আসি মেকানিক্স এর ফার্স্ট চ্যাপ্টার নাম কাইনেমেটিক্স বা বাংলায় এটাকে বলা হয় স্থিতি বিজ্ঞান বা ওয়ান ডাইমেনশনাল মোশন অনেক বই লেখা থাকে ওয়ান ডাইমেনশনাল মোশন মানে ওয়ান ডাইমেনশনাল মোশন অনেক বই লেখা থাকে ঠিক সিএসসি আইসিএসসি বই অনেক বই লেখা থাকে তো এখানে কি কি পড়তে হবে এখানে আমাদের পড়তে হবে ইনার্শিয়া সম্বন্ধে আমাদের ওখানে পড়তে হবে ইনার্শিয়া সম্পর্কে তারপরে হচ্ছে আমাদের এখানে পড়বো ডিসপ্লেসমেন্ট কি হোয়াট ইজ ডিসপ্লেসমেন্ট ভেলোসিটি কি স্পিড এগুলো ডেফিনেশন আমরা পড়বো এবং ওই যে ফিজিক্যাল রিলেশনশিপ গুলো ছিল v equal to u plus at s equal to ut plus rt square এই জিনিসগুলো আমরা প্রুভ করব গ্রাফিক্যালি এন্ড ম্যাথমেটিক্যালি বোথ যেটা তোমরা অলরেডি ক্লাস 9 এ করে এসেছো নেক্সট চ্যাপ্টার ইজ ভেক্টর নিউ চ্যাপ্টার এটা কোনগুলো করবে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফিজিক্সের এটা কিং লেভেলের চ্যাপ্টার কিং সাইজ লেভেলের চ্যাপ্টার এই চ্যাপ্টারটা সম্বন্ধে বলি এই চ্যাপ্টারটা সম্পর্কে তোমার যদি কনসেপশন ক্লিয়ার না হয় তুমি ফিজিক্সে কিছু বুঝতে পারবে না কিচ্ছু বুঝতে পারবে না এটা বলা যায় ফিজিক্সে একটা করে ল্যাঙ্গুয়েজ তো এই চ্যাপ্টারের কনসেপশনটা তোমাকে একদম ফাইন রাখতে হবে স্ট্রং কনসেপশন রাখতে হবে কারণ ভেক্টরটা গোটা ভেক্টর দিয়ে তোমার ক্লাস 11 এবং স্পেশালি ক্লাস 12 পড়া হবে এবং ভেক্টরের ক্লাস 11 মধ্যে স্পেশালি যেটা আছে মেকানিক্স গোটা মেকানিক্সটা ভেক্টর ডিপেন্ডেন্ট তুমি যদি ভেক্টর না বুঝো তুমি কিছু মেকানিক্স বুঝতে পারবে না এবং গোটা ক্লাস 12টা তো তাই ভেক্টর ছাড়া কোনো গল্প নেই তো ভেক্টর খুব ভালো করে বুঝতে হবে নেক্সট নিউটনস ল অফ মোশন পড়ে এসেছো নতুন কিছু জিনিস দেখতে হবে ভেক্টর ইনপুট এখানে ওয়ার্ক এনার্জি পাওয়ার কার্য ক্ষমতা শক্তি এটা পড়ে এসেছো ভেক্টর ইনপুট ভেক্টর দিয়ে এখানে পড়বো ফ্রিকশন বা বাংলা বলে ঘর্ষণ এই চ্যাপ্টারটা সম্বন্ধে খুব একটা পড়া হয় খুব একটা বিশাল কনসেপশন নেই নিউ চ্যাপ্টার রোটেশনাল মোশন বা বাংলা বলে আবর্ত গতি এর মধ্যে আরো অনেক ভাগাভাগি আছে আমি মেইন চ্যাপ্টারগুলো লিখি যেমন আমি বলি আইসিএসসি বইতে তোমাদের ভেক্টর চ্যাপ্টারটাকে ডাইরেক্ট ভেক্টর বলে লিখে দেওয়া নেই কি একটা নাম আছে আমি এই মুহূর্তে মনে পড়ছে না যাই হোক আর ইভেন কাইনেটিক্সকেও এইভাবে লিখে দেওয়া নেই একটা হচ্ছে মোশন ইন এ স্ট্রেট লাইন মোশন ইন এ প্লেন এরকম ইয়েস মোশন ইন এ স্ট্রেট লাইন মোশন ইন এ প্লেন এরকম ভাবে লেখা আছে যাই হোক তো রোটেশনাল মোশনটাও খুব একেবারে অন্যরকম কোনোদিনও বলো নেই রোটেশনাল মোশন ব্যাপারটা সম্পর্কে পুরোপুরি ভেক্টর দিয়ে পড়তে হয় ভালো জিনিস খুব মজার জিনিস ভালো করে বুঝতে হবে নেক্সট স্ট্যাটিক্স বা স্থিতি বিজ্ঞান এটা একটু অন্যরকম চ্যাপ্টার এবারে আছে জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার বা একটি সংখ্যা বলা হয় জিপিএম জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার এর মধ্যে ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে ইলাস্টিসিটি বা বাংলা বলা স্থিতিস্থাপকতা পড়েছো হালকা কনসেপ্ট আছে এখানে আরো ডিটেইলসে পড়তে হবে হাইড্রোফিজিক্স বা হাইড্রোমিতি বলা হয় ওই আমরা যেটা পড়েছিলাম যে বায়ান্সি কিংবা হচ্ছে আর্কিমিডিস প্রিন্সিপাল এখানে পড়তে হবে ওই আগে জিনিস গ্র্যাভিটেশন বা মহাকর্ষ বলা হয় সবথেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার এখানে ইলাস্টিসিটি পরে ইলাস্টিসিটি থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার গ্র্যাভিটেশন প্রচুর প্রশ্ন এই 17 মার্কসের মধ্যে বেশি মার্কস ক্যারি করে গ্র্যাভিটেশন হ্যাঁ এখান থেকে বেশি প্রশ্ন আসে গ্র্যাভিটেশন থেকে তার ইন্টারেস্টিং চ্যাপ্টার ভেক্টর তো খুবই কাজে লাগে সারফেস টেনশন বা পৃষ্ঠটান বলা হয় ক্লাস 9 এ পড়েছো আর একটু ডিরাইভেশন বেসিস চ্যাপ্টার ভেক্টর এখানে লাগে না ভিসকোসিটি বা সান্দ্রতা বলা হয় এটা ডিরাইভেশন বেস চ্যাপ্টার ভেক্টর এখানে কাজে লাগে নেক্সট আসি থার্মাল ফিজিক্স এর মধ্যে প্রথম দেখতে পাচ্ছ হিট বা কনসেপ্ট অফ হিট কনসেপ্ট অফ হিটে পড়তে হবে আমরা যেটা লিখেছিলাম যে ওই c/5 = f - 30/9 এরকম টাইপসের জিনিসপত্রগুলো সেগুলো আমরা এখানে থার্মাল ফিজিক্সে এখানে পড়ব নেক্সট এক্সপানশন অফ আমি খুব সংক্ষেপে লিখেছি যে জায়গাটা কম এক্সপানশন অফ সলিড লিকুইড এন্ড গ্যাস কঠিন তরল গ্যাসের প্রসার নেক্সট ক্যালোরিমেট্রি বা ক্যালোরিমিতি পড়েছো
চেঞ্জ অফ স্টেট, পদার্থের অবস্থা পরিবর্তন, থার্মোডাইনামিক্স নিউ চ্যাপ্টার, ব্র্যান্ড নিউ চ্যাপ্টার, কোনো পড়েনি এটা, বা বাংলায় বলা হয় তাপ গতিবিদ্যা, তাপ কিভাবে গতিশক্তি রূপান্তরিত হয়, বা হিট কিভাবে এনার্জিতে কনভার্ট হয়, সেটা পড়বো আমরা থার্মোডাইনামিক্স চ্যাপ্টারে। খুব 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 ইন্টারেস্টিং এবং খুব মজার চ্যাপ্টার এটা, খুব ভালো লাগবে, ভেক্টর লাগে এটা, এই থার্মোডাইনামিক্সে কোনো ভেক্টরের গল্প নেই। মোশনস অফ গ্যাস মলিকিউল, বা গ্যাসের আণবিক তত্ত্ব, বা গ্যাসের অণুর গতীয় তত্ত্ব, এটাও একেবারে নতুন ধরনের চ্যাপ্টার, এটা সম্বন্ধে করা কোনো পড়ানো। লাস্ট দুটো চ্যাপ্টারই বেশ বড় চ্যাপ্টার, বেশ ইন্টারেস্টিং চ্যাপ্টার। নেক্সট আসি ওয়েভস অ্যান্ড অসিলেশনস। ওয়েভস অ্যান্ড অসিলেশনস এর মধ্যে তোমরা ক্লাস 9 এ শুধুমাত্র সাউন্ড পড়েছো, হোয়াট ইজ সাউন্ড, কি কি ধরনের হয়, ট্রান্সভার্স, তারপরে হচ্ছে লংজিটিউডিনাল, এরকম টাইপের হয়। তো এটা বলছিলাম। তো সাউন্ডের ক্ষেত্রে যেটা হচ্ছিল, তোমরা খালি ক্লাস 9 লেভেলে যেটা পড়েছিলে সেটা হচ্ছে শুধুমাত্র সাউন্ড। তো এখানে এসে তোমাদের সাউন্ডে এতগুলো চ্যাপ্টার পড়তে হবে, খুব ছোট করে লেখা আছে, আমি বলে দিচ্ছি, আর আমি ছবিটা অ্যাটাচ করে দেবো এখানে ভিডিওর মধ্যে। ফার্স্ট দেখা আছে SHM, এর ফুল ফর্ম হচ্ছে সিম্পল হারমোনিক মোশন, বা বাংলায় বলা হয় সরল দোলগতি। নেক্সট ইজ ভাইব্রেশনস, বিভিন্ন রকম ভাইব্রেশনস হয়, সাথে লংজিটিউডিনাল, তারপরে ট্যানজেনশিয়াল, এরকম টাইপসের যে তোমাদের ছিল আর কি, ট্রান্সভার্স ওয়েভস। তো এরকম টাইপের যে ভাইব্রেশন গুলো সেগুলো এখানে করতে হবে। নেক্সট ইজ সাউন্ড। সাউন্ড তোমরা যে ক্লাস 9 এর চ্যাপ্টারটা পড়েছিলে সেটা, এবং তার মধ্যে আরেকটা আছে সাউন্ড ভেলোসিটি মেজারমেন্টস। সাউন্ড ভেলোসিটি মেজারমেন্ট সংক্রান্ত একটা চ্যাপ্টার আছে, সেটা এখানে পড়তে হবে। নেক্সট ওয়ান ডাইমেনশনাল মোশন অফ ওয়েভস, ওয়েভের ওয়ান ডাইমেনশনাল মোশন এখানে পড়তে হবে। ডপলার এফেক্ট, ক্লাস 9 ডপলার, এটা একটা ফ্রিকোয়েন্সি সংক্রান্ত ক্যালকুলেশন, বেশ ভালো, বেশ ইন্টারেস্টিং। এই কটা জিনিস পড়তে হবে। তাহলে এই হলো টোটাল তোমাদের 70 মার্কসের কভার করা জিনিস। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে খুব একটা কিন্তু ছোট সিলেবাস নয়, বেশ বেশ বড় সিলেবাস, বেশ বড় সিলেবাস। তো কাজেই প্রথমত আমাদের সময়টা তো খুব কমে গেল, একটা মাস আমরা লস করে ফেললাম। তো মে মাস থেকে আমরা শুরু করছি আর কি ক্লাসটা। তো জেনারেলি এখন আমাদের খুব স্পিডে পড়তে হবে জিনিসগুলোকে। এবার আমি পড়ার টেকনিকগুলো কিভাবে পড়াবো সেটা আমি বলে দিচ্ছি, সেটা আমি শেষে বলছি কিভাবে পড়াবো। তো শুধু বললাম যেটা, সেটা হচ্ছে গোটাটা হচ্ছে তোমাদের এই পার্টটা, থিওরির পার্ট 70 মার্কসের উপরে। এবার 30 মার্কস আছে প্র্যাকটিক্যাল। এবার প্র্যাকটিক্যাল তো তোমরা কোনোদিনও পড়োনি, মানে বাংলা মিডিয়াম বোর্ডের ছেলেমেয়েরা কোনোদিন প্র্যাকটিক্যাল সম্বন্ধে পরিচিত নয়, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছেলেমেয়েরা প্র্যাকটিক্যাল সম্বন্ধে কিঞ্চিত পরিচিত ICSE বা CBSE বোর্ডের ছেলেমেয়েরা। তো সেটা পুরো বোর্ডকে আমি দোষ দিচ্ছি না, সেটা এক এক বোর্ডে এক রকম ব্যাপার। তো প্র্যাকটিক্যালে যেটা হয় মোটামুটি, আমি বাংলা মিডিয়াম একটু ডিটেলসে বলি আমার বাংলা মিডিয়ামের ছেলেমেয়েদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে এই যে প্র্যাকটিক্যাল 30 মার্কস থাকে, এবং 30 মার্কসের মধ্যে মোটামুটি তোমাদের সব মিলিয়ে 16টার মতো প্র্যাকটিক্যাল আছে। হ্যাঁ, অ্যাপ্রক্সিমেটলি 16টার মতো প্র্যাকটিক্যাল আছে ক্লাস 11-এ। তো 16টা প্র্যাকটিক্যালি তো করা সম্ভব হয় না, এবং 16টা প্র্যাকটিক্যাল হচ্ছে দুটো গ্রুপ মিলিয়ে, একটা গ্রুপ এ থাকে, একটা গ্রুপ বি থাকে, মানে সেকশন এ সেকশন বি, দুটো সেকশন থাকে। সেকশন এ তে 8টার মতো অ্যাপ্রক্সিমেট, সেকশন বি তে অ্যাপ্রক্সিমেট 8টা। তো যেহেতু সবগুলো 16টাই প্র্যাকটিক্যাল হয় না, মোটামুটি টার্গেট রাখা হয় 10টা বা 12টার মতো প্র্যাকটিক্যাল করা, কারণ সময়টা কম থাকে তার জন্য। তো সেকশন এ যে প্র্যাকটিক্যালটা, সেকশন এ প্র্যাকটিক্যালটা পুরোপুরি মেজারমেন্ট, পুরোপুরি মেজারমেন্ট ছাড়া কোনো গল্প নেই। বিভিন্ন রকমের মেশিন থাকে, বিভিন্ন রকমের মেশিন আছে, স্পাইক ক্যালিপার্স, স্ক্রু গেজ, ভার্নিয়ার স্কেল ক্যালিপার্স, এরকম টাইপের যে জিনিসপত্র, এর সাহায্যে বিভিন্ন রকম বডি, সেটা রেগুলার হোক বা ল্যামিনার হোক, এরকম টাইপের বডি শেপ বা লেগ, এরকম বা ভলিউম, এই সমস্ত কিছু মেজার করা হয়। মানে পুরোপুরি মেজারমেন্ট পার্ট হচ্ছে সেকশন এ। সেকশন বি এর ক্ষেত্রে আসি। সেকশন বি এর ক্ষেত্রে প্র্যাকটিক্যাল পার্ট, সেখানে তোমাদের কিছু প্র্যাকটিক্যাল গুলো করতে হবে, সেগুলো যে সাউন্ড ভেলোসিটি মেজারমেন্ট, ডিসকোসিটি থেকে একটা প্র্যাকটিক্যাল আছে, স্টোকস ল প্র্যাকটিক্যাল, খুব মানে মজাদার প্র্যাকটিক্যালটা, এই প্র্যাকটিক্যালটা তোমাদের করতে হবে। তারপরে সারফেস টেনশন থেকে একটা প্র্যাকটিক্যাল আছে, ক্যাপিলারিটি একটা প্র্যাকটিক্যাল আছে, এই জন্য জিনিসপত্র, এরকম টুকটাক অনেকগুলো প্র্যাকটিক্যাল আছে। তো এই সব মিলিয়ে আছে 30 মার্কস। এবার প্র্যাকটিক্যালটা কিভাবে হয়? পুরোপুরি প্র্যাকটিক্যালটা এখন তোমরা যেহেতু স্কুলে পড়ো, স্কুল লেভেলের প্র্যাকটিক্যালটা তোমাদের স্কুলেই হয়, এবং যখন কলেজ লেভেলে যাবে আর কি, কলেজে গেলে পুরো প্র্যাকটিক্যালটা, তুমি যে কলেজে পড়ো সেই কলেজে তোমার প্র্যাকটিক্যালটা হয় না, অনার্স প্র্যাকটিক্যাল কথা বলছি আর কি, যেটা হয় বাইরের কলেজে গেলে হয়। তো স্কুলে এক এক স্কুলে প্র্যাকটিক্যালের নিয়ম একরকম। আমি যে প্রসেসটা প্র্যাকটিক্যালটা নিই জেনারেলি, সেটা হচ্ছে এই লটারি করি, লটারির মাধ্যমে প্র্যাকটিক্যাল করা হয়। একটা লটারি করা হয়, লটারিতে যে সেটটা ওঠে সেই সেটটা প্র্যাকটিক্যাল তোমার করতে হবে, এবং
সবথেকে ইম্পর্টেন্ট কথা, প্র্যাকটিক্যাল পরীক্ষা দুটো প্র্যাকটিক্যাল করতে হয়। সেকশন এ থেকে একটা লটারি হয় আর সেকশন বি থেকে একটা লটারি হয়, তাহলে মোট দুটো প্র্যাকটিক্যাল করতে হয়। এবং প্র্যাকটিক্যালের মার্কস ডিস্ট্রিবিউশনটা হয় এরকম যে প্র্যাকটিক্যালের মধ্যে কি কি থাকে, কি কি পার্ট থাকে বলি। তোমাকে প্রজেক্ট খাতা বানাতে হবে, প্র্যাকটিক্যালের মধ্যে 3 মার্কস থাকে। নোটবুক থাকে, নোটবুকের মধ্যে 5 মার্কস থাকে, তাহলে 5 3 8। ভাইবা হয়, ভাইবার মধ্যে 5 মার্কস থাকে 13। আর ওদিকে বাকি থাকে আমাদের ওই না আচ্ছা প্রজেক্ট থাকে 3 নাকি, প্রজেক্ট থেকে 3, প্র্যাকটিক্যাল হয়, প্র্যাকটিক্যাল হয় নোটবুক হচ্ছে 6 9 আর আমাদের ভাইবা হচ্ছে 5, তো 9 5 40, yes 9 5 40 14 হলো। আর প্র্যাকটিক্যাল তোমার যেটা করবে, প্র্যাকটিক্যাল লেখার মধ্যে যেটা হয়, দুটো প্র্যাকটিক্যাল থেকে দুটো প্র্যাকটিক্যাল তোমাকে এক্সপ্লেন করতে হবে। এক্সপেরিমেন্টের কথা বলছি, এক্সপেরিমেন্ট করতে হবে, এক্সপেরিমেন্ট করে সেটা লিখতে হবে। তার মধ্যে থাকে 8 + 8 60। সেকশন এ থেকে যেটা থাকবে সেটা 8, সেকশন বি থেকে যেটা আসবে সেটা হচ্ছে 8। তো 8 + 8 মিলে 16 আর এদিকে 14 মিলে হচ্ছে টোটাল 30 মার্কস। তাহলে এই হচ্ছে 30 মার্কসের প্র্যাকটিক্যালটা হয়ে গেল। তো প্র্যাকটিক্যাল তোমরা যে স্কুলে পড়ো সেই স্কুলের স্যার বা ম্যাডামরা তোমাকে পড়াবেন, তখন তোমাকে বলে দেবে আরো ডিটেইলসে। তো বা আমার স্কুলে যারা পড়বে সেন্ট্রাল গার্লসে তাদেরকে আমি পড়াবো, তবে কোনো অসুবিধা নেই। এবার আমি আসি হচ্ছে থিওরির ব্যাপারে। থিওরিটা তোমরা গোটা থিওরির যে সিলেবাসটা দেখতে পেলে, তো দেখে বুঝতে পারবে যে খুব একটা কিন্তু ছোটখাটো থিওরি নয়। দ্বিতীয়ত, এই যে গোটা মেকানিক্স পার্টটার কথা বলছি, গোটা মেকানিক্স বলো বা গোটা থার্মোডাইনামিক্সের যে মানে ম্যাথমেটিক্স কিংবা পার্টগুলোর কথা বলি, একটা মেকানিক্স, তারপরে গ্র্যাভিটেশন যেটা পড়েছো ম্যাথমেটিক্স থেকে, থার্মোডাইনামিক্স, হ্যাঁ, আর ওয়েভ অসিলেশনের সবকটা থাকে, স্পেশালি এসএইচএম, ভাইব্রেশন আর হচ্ছে ওয়ান ডাইমেনশনাল। এই চ্যাপ্টারগুলোতে ম্যাথমেটিক্সের প্রচুর কনসেপশন। তো তাজই আমি বারবার বলছি, যারা বায়োসায়েন্স নিতে নেওয়ার চেষ্টা করছো তারা ম্যাথমেটিক্সটাকে অপশনাল হিসেবে রাখার চেষ্টা করো, তারা হয়তো বিপদে পড়তে পারো। তো ম্যাথমেটিক্সের কি কি জিনিসপত্র মেইনলি এখানে লাগবে সেগুলো একটু বলি। ওকে, সো ম্যাথমেটিক্সের কি জিনিসপত্র তোমাদের এখানে লাগবে, তো সেগুলো আমি একটু বলি। ম্যাথে তোমাদের নতুন যে পার্টটা ঢুকবে, ম্যাথমেটিক্সে কিন্তু তোমরা যে অ্যারিথমেটিক পড়েছিলে সেই অ্যারিথমেটিক পার্ট এখন আর নেই, বা ওই জিওমেট্রি পার্ট এখন আর নেই, তোমরা দেখতে পাবে। ম্যাথমেটিক্সে এখন যে যে জিনিসগুলো থাকবে সেটা হচ্ছে অ্যালজেব্রা, কোঅর্ডিনেট জিওমেট্রি, তারপরে এখন হ্যাঁ মেইন পার্ট হবে অ্যালজেব্রা, কোঅর্ডিনেট ট্রিগোনোমেট্রি। ট্রিগোনোমেট্রিটা থাকবে তোমাদের, ট্রিগোনোমেট্রিটা 11 লাস্ট, 12 মনে হয় এখন ট্রিগোনোমেট্রি থাকে না, আমাদের সময় ছিল না, এখন সিলেবাস চেঞ্জ হয়ে গেছে, হয়তো 12 নেই, থাকতে পারে, রিভার্স ফাংশন থাকতে পারে। এন্ড মেইন যেটা নিউ পার্ট যেটা ম্যাথমেটিক্স সেটা হচ্ছে ক্যালকুলাস। এবং এই গোটা ফিজিক্সটা কিন্তু ক্যালকুলাস ওরিয়েন্টেড, গোটা ফিজিক্স ক্যালকুলাসটা চলতে হবে। কারণ তোমার যদি ক্যালকুলাসের কনসেপশনটা ভালো থাকে না, তাহলে কিন্তু তুমি ফিজিক্সে খুব ভালোভাবে করতে পারবে। কারণ ফিজিক্সের যে কোনো প্রবলেম ক্যালকুলাস দিয়ে ইজিলি হয়ে যায়, এটা আমি বলছি। আর দ্বিতীয়ত, ফিজিক্স পড়তে গেলে ম্যাথমেটিক্সের মেইনলি যে দুটো চ্যাপ্টারের কনসেপশন দরকার, পার্টের যে দুটো পার্টের কনসেপশন দরকার, সেটা হচ্ছে ক্যালকুলাস। পুরোপুরি ক্যালকুলাসটা গিলে খেতে হবে, ভালো করে বলছি গিলে খেতে হবে। আমি চলতি ম্যাথমেটিক্স ইউজ করছি, গিলে কথাটা ইউজ করছি। আর পাশাপাশি যেটা লাগবে সেটা হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি। কোঅর্ডিনেট জিওমেট্রির কনসেপশনটা খুব ভালো লাগবে। কোঅর্ডিনেট জিওমেট্রির মধ্যে তোমাদের করতে হবে স্ট্রেট লাইন, এই সম্বন্ধে করতে হবে, অঙ্ক থাকে, দারুণ অঙ্ক। আমি আবারও বলছি, কোঅর্ডিনেট জিওমেট্রি কিন্তু ওই হাতে এখন আর ওই কম্পাস দিয়ে চাঁদা নিয়ে এখন গল্প শেষ, এখন পুরোপুরি ম্যাথমেটিক্স। স্ট্রেট লাইন, সার্কেল, প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস, এই ধরনের জিনিসপত্রগুলো করতে হবে 2 ডাইমেনশন। তো কোঅর্ডিনেট জিওমেট্রি কনসেপশনটা কাজে লাগবে ভালো রকম হবে। এদিকে ক্যালকুলাস তো দারুণ রকম কাজে লাগবে, ট্রিগোনোমেট্রি কাজে লাগবে অল্প স্বল্প মোটামুটি, আর অ্যালজেব্রাটা টুকটাক লাগে, অ্যালজেব্রা মোটামুটি লাগে। বেশি লাগে হচ্ছে আমি বললাম ক্যালকুলাস পার্ট, সবথেকে বেশি লাগে ক্যালকুলাস পার্টটা। এবং আবার বলছি ক্যালকুলাসকে গিলে খেতে হবে, কারণ গোটা ফিজিক্স তুমি যদি ক্যালকুলাসের দিয়ে না করো তাহলে কোনো প্রবলেম হবে। যেমন আমি বলি, কেমিস্ট্রিতেই তোমরা যখন পড়া শুরু করবে, কেমিস্ট্রি প্রথমেই যখন অ্যাটমিক স্ট্রাকচার দিয়ে পড়ানো স্টার্ট করবে, তখন অ্যাটমিক স্ট্রাকচার দিয়ে পড়ানো স্টার্ট করার সময় তোমাকে এনার্জি ক্যালকুলেশন করা হবে, অরবিট এনার্জি ক্যালকুলেশন। সেটা আমি আবার ফিজিক্সের ক্লাস 12 করাবো, ফিজিক্স ক্লাস 12 আছে। তো সেই অ্যাটমিক এনার্জি ক্যালকুলেশনে, ইলেকট্রনের এনার্জি ক্যালকুলেশনে তোমরা দেখতে হবে যে প্রসেসিং ক্যালকুলেশন করা হচ্ছে তোমার মাথার উপর দিয়ে বাইরে চলে যাচ্ছে, কারণ গোটাটাই ক্যালকুলাস দিয়ে করা হবে ওখানে, তাই তো? তো কাজেই ক্যালকুলাসটা কিন্তু ভালোভাবে শিখতে হবে। অ্যান্ড ডোন্ট ওয়ারি,
ক্যালকুলাসটা আমি শেখাবো। ক্যালকুলাস আমি তাও বলছি ম্যাথমেটিক্সের তোমার নর্মাল ম্যাথমেটিক্সের তোমাকে যেভাবে শেখাবে যতটা কনসেপশন দিয়ে তোমাদের বোঝাবেন আমি অতটা কনসেপশন দিয়ে তোমাদের ক্যালকুলাসটা বোঝাবো না। আমি যেটা বোঝাবো সেটা হচ্ছে পুরোপুরি ফিজিক্সের জন্য ক্যালকুলাসটা বোঝাবো। আর দ্বিতীয়ত ক্যালকুলাসটা পুরোপুরি ফর্মুলা ডিপেন্ডেন্ট। আমি বেসিক কনসেপ্ট হবে দেবো, কোনো চাপ নেই, ওকে। এবং ক্যালকুলাসটা পুরোপুরি কিন্তু ফর্মুলা ওরিয়েন্টেড চ্যাপ্টার। তোমাকে আমি এখানে যে ফর্মুলাগুলো দিব মানে করা দেখানো হবে বা যে অঙ্কগুলোকে করানো হবে সেই অঙ্কগুলোকে তোমাকে কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে ক্যালকুলাস। এবং আমি প্যারালালি এরকম ভাবে করবো, আমি প্যারালাল ওয়েতে চালাবো। প্যারালাল ওয়ে মিন্স আমি ফিজিক্সে একটা করবো। আমি প্রথমে চেষ্টা করবো যেগুলো ক্যালকুলাস ওরিয়েন্টেড চ্যাপ্টার নয় সেই চ্যাপ্টারগুলোতে ফিজিক্সটা শুরু করবো। তো প্রথমে আমি ফিজিক্সটা ক্যালকুলাস ওরিয়েন্টেড চ্যাপ্টার যেগুলো নয় যেমন তারা ফিজিক্সটা ক্যালকুলাস ওরিয়েন্টেড চ্যাপ্টার নয়, তো আমার ইচ্ছা সেটা দিয়ে শুরু করা। দেখা যায় আমি কি করি, এখন আমি বলছি না কি দিয়ে শুরু করবো, আমি সেটা বলে দেবো। তো প্রথমে আমি ক্যালকুলাস ওরিয়েন্টেড চ্যাপ্টার যেগুলো নয় সেগুলো দিয়ে আমি প্রথমে শুরু করবো ফিজিক্সটা, এবং তার পাশাপাশি আমি ক্যালকুলাসের উপরে কিছু ভিডিও করবো। ধরো সাপোজ আজকে আমি যদি একটা ফিজিক্সের চ্যাপ্টার করাই যেটা ভিডিওটা দিয়ে দিই, তাহলে আগামীকালকে আমি তোমাদের দেবো ক্যালকুলাসের উপর করাই ভিডিও। তো তোমাকে সেটা পাশাপাশি দেখতে হবে। যেই ক্যালকুলাস শেষ হয়ে যাবে সাথে সাথে কিন্তু আমরা ক্যালকুলাস ওরিয়েন্টেড চ্যাপ্টার ঢুকে পড়বো, কারণ আমি ক্যালকুলাসটা একটা অঙ্ক হয় না। এবং জয়েন্ট এন্ট্রান্স লেভেল এর তো পুরোপুরি ক্যালকুলাস লাগবেই, ক্যালকুলাস ছাড়া কোনো গল্প নেই। এবং এই লাস্টের পার্টটা দেখতে পাচ্ছ না, ওয়েভস এন্ড অসিলেশনস, এই ওয়েভস এন্ড অসিলেশনটা পুরোপুরি ক্যালকুলাস। নট অনলি ওয়েভস অসিলেশনস, মেকানিক্সের প্রত্যেকটা চ্যাপ্টার এবং থার্মাল ফিজিক্সের থার্মোডাইনামিক্স এবং ওয়েভ জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটারসের গ্র্যাভিটেশন, এটাও কিন্তু পুরোপুরি ক্যালকুলাস ওরিয়েন্টেড চ্যাপ্টার। তো ক্যালকুলাসটা খুব ভালো করে আমাকে জানতে হবে। তো তার জন্য আমি তোমাদের চিন্তা নেই, আমি তোমাদের দায়িত্ব নেই, ক্যালকুলাস শেখাবো, প্যারালালি বললাম পড়াবো, তার পাশাপাশি তোমরা তো এগুলো হচ্ছি। তো এভাবে আমরা আসবো এবং মোটামুটি প্রত্যেকেই জানো যেভাবে কিভাবে পড়ানো শুরু করবো। আমি যারা যাদের কাছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তাদেরকে বলে দিয়েছি, বা যারা আমার সাথে লাইভ পরিচিত যাবেন তাদেরকে বলে দিয়েছি পড়ানোর প্রসেসটা কিরকম। কিন্তু তাও যাদের আমার কাছে আমার নাম্বার কন্ট্যাক্ট নাম্বার বা কোনো সেটা নেই, তো আমার ভিডিওতে কোনো জায়গাতে যদি বুঝতে প্রবলেম হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, ওকে। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে এই জায়গাটাতে প্রবলেম হচ্ছে, এগুলো নিয়ে বললে আগে করা হয়। তো যদি বলো আমি খুবই খুশি হবো আমাকে বললে পরে, তাহলে আমি পরের ভিডিওতে আমি তোমাদের যে জায়গাটাতে প্রবলেম হচ্ছে সেই জায়গাটা সম্পর্কে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো এই হলো আজকে পুরোপুরি ফিজিক্স ইন্ট্রোডাকশন ক্লাস। কি পড়তে হবে না হবে, সিবিএসসি হোক, আইসিএসসি হোক, ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক, সবটা সম্বন্ধে আমি বলে দিলাম। এবং আমরা খুব শীঘ্রই আশা করছি ফিজিক্সটা শুরু করে দিতে পারবো। তো স্টে হ্যাপি, বাড়িতে থাকো। এখন যেহেতু কোভিড-19 এর একটা বাজে পরিস্থিতি, মানে অতএব বাড়ি থেকে বেরোনোর কোনো দরকারই নেই। যতটুকু সময় বাড়িতে থাকার চেষ্টা করো, লকডাউনের মধ্যে মেনটেন করো। ভালো থাকো প্রত্যেকে, খুব শীঘ্রই আবার দেখা হবে। I'm in love with the shape of you. We push and pull like a magnet do. Although my heart is falling too. I'm in love with your body. Last night you were in my room. Now my bed sheets smell like you. Every day discovering something